গুড মর্নিং। বাপি স্যারের জিকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি ভারতের সংবিধানের উপরে বেশ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো থেকে পরীক্ষাতে, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা WBCS সহ অন্যান্য পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোতে বারবার জিজ্ঞাসা করা হয় যেই প্রশ্নগুলো, সেগুলোকে এখানে আলোচনা করা হবে। শুনতে থাকো। ভারতে 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন এসেছিল। পরীক্ষাতে আসে প্রশ্নটা যে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল। তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। আর এই ক্যাবিনেট মিশনের হেড ছিলেন যিনি, লর্ড ফ্রেডরিক লরেন্স। তার নামটা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এছাড়াও এভি আলেকজান্ডার এবং স্যার স্টেফোর্ড ক্রিপস, এই তিনজন ক্যাবিনেট মিশনের সদস্য হয়ে ভারতে এসেছিলেন। তাহলে হচ্ছে কে, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন তৈরি হলো। 1946 খ্রিস্টাব্দে এই ক্যাবিনেট মিশনে তিনজন ছিলেন, লর্ড ফ্রেডরিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্যার স্টেফোর্ড ক্রিপস। এই মিশনের সুপারিশে ভারতের গণপরিষদ গঠন করা হয়েছিল। এই মিশনের সুপারিশে গণপরিষদ গঠন করা হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 9 তারিখে ডিসেম্বর মাসে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন যিনি, তার নাম সচ্চিদানন্দ সিনহা, এবং 2 দিন পরে তিনি ছিলেন অস্থায়ী, তো তিনি সরে যাবেন। তো 2 দিন পরে 11 তারিখে ডিসেম্বর মাসে বাবু রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন ধরে, এই গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন ধরে ভারতের সংবিধান রচনা করেছিল। এই সংবিধানকে 26 তারিখে নভেম্বর মাসে 1949 খ্রিস্টাব্দে গ্রহণ করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। এছাড়া 1950 খ্রিস্টাব্দের 26 তারিখে জানুয়ারি মাসে গণপরিষদ এর দ্বারা ভারতের সংবিধান চালু করা হয়েছিল। ভারতের সংবিধান কেম ইনটু এফেক্ট বা এনফোর্স হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 26 তারিখে জানুয়ারি মাসে, আর 1949 খ্রিস্টাব্দের 26 তারিখে নভেম্বর মাসে গণপরিষদের দ্বারা এটা অ্যাডপ্ট করা হয়েছিল। এই সংবিধান যখন লেখা হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল, 8টি শিডিউল বা তফসিল ছিল। তবে বর্তমানে ভারতের সংবিধানে 465টি আর্টিকেল মতো রয়েছে, 25টি পার্ট হয়ে গেছে, পার্ট হয়েছে 25টি পার্ট বা অংশ, এবং 12টি শিডিউল বা তফসিল রয়েছে। ভারতের সংবিধানে সম্পত্তির অধিকার উপরে একটা প্রশ্ন হয় যে এটা মৌলিক অধিকার ছিল সম্পত্তির অধিকার। যখন ভারতের সংবিধান চালু করা হয়েছিল 1950 খ্রিস্টাব্দে, সেই সময় ভারতের সংবিধানে মৌলিক অধিকারের যে সংস্থান রয়েছে পার্ট 3-তে, সেখানে 7টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। তার মধ্যে একটি ছিল সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার বর্তমানে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ পড়ে গেছে। বর্তমানে এই সম্পত্তির অধিকার যেটা মানে আমাদের মৌলিক অধিকারে ছিল, সেটা এখন লিগাল রাইট হয়েছে বা আইনি অধিকার হয়ে গেছে। এবং ভারতের সংবিধানের পার্ট নম্বর হচ্ছে 12 নম্বর পার্টে 300 ক নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ 12 নম্বর পার্ট বললাম মানে দ্বাদশ অংশে রাখা হয়েছে। বর্তমানে মানুষের অর্থাৎ মানে নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা 6টি, আগে ছিল কটি, 7টি, এখন হয়ে গেছে 6টি। এই মৌলিক অধিকারটি সংশোধন করা হয়েছিল 1978 খ্রিস্টাব্দে 44তম সংশোধনীর মাধ্যমে। 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 খ্রিস্টাব্দে এটিকে যুক্ত করা হয়েছে, মানে কিসের সাথে সরিয়ে নেওয়া হয়েছে, 12 নম্বর পার্টে যুক্ত করা হয়েছে। পার্ট 3-তে যেটা ছিল ওইখানে 31 নম্বর আর্টিকেল আছে, সেখানে ছিল কত নম্বর, পার্ট 3-তে 31 নম্বর আর্টিকেল, যেটা এখন রিপিল করা হয়েছে এবং এটা
300 নম্বরের ক নম্বর আর্টিকেলে রয়েছে। তারপরে আরও বলছি, শুনতে থাকবে। সম্পত্তির অধিকার, এটা লেখাও আছে আমার এখানে, সম্পত্তির অধিকার ভারতের সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে ছিল 1978 সাল পর্যন্ত। আর ভারতের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, পূর্বে 7টি মৌলিক অধিকার ছিল। মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে পার্ট থ্রিতে 12 থেকে 35 নম্বর আমাদের সংবিধানের আর্টিকেল রয়েছে, 12 থেকে 35। সেখানে মৌলিক অধিকারের ব্যাপারে আলোচনা করা হয়েছে। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংস্থান নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আমাদের যে মৌলিক অধিকার আছে কোন দেশ থেকে নিয়েছি? তো এটা আমরা নিয়েছি আমেরিকার সংবিধান থেকে। এছাড়া এখানে আরও লেখা আছে যে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্য। আর হচ্ছে মূল সংবিধান যখন রচনা করা হয়েছিল, অর্থাৎ অ্যাডপ্ট করা হয়েছিল বা কার্যকরী করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছে 26 তারিখ নভেম্বর মাস 1949, কার্যকরী হয়েছে 26শে জানুয়ারি 1950। সেই সময় মৌলিক কর্তব্য, যেটা এখন পার্ট 4A-তে আছে, পার্ট 4A-তে রয়েছে, আর আর্টিকেল নাম্বার 51A আর্টিকেল তৈরি করা হয়েছে 1976 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধনী। তো এই যে ব্যাপারটা, সেটা কিন্তু মৌলিক কর্তব্যটা আগে ছিল না মূল সংবিধানে। লেখাও আছে এখানে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর পরে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। পরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনী করে আরও একটি মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না। মৌলিক কর্তব্য এখন কোন আর্টিকেলে রয়েছে? 51A আর্টিকেলে রয়েছে। কোন পার্টে রয়েছে? তো পার্ট 4A-তে রয়েছে। 42তম সংবিধান সংশোধনীর পরে করা হয়েছিল, 1976 সালে যুক্ত করা হয়েছে। 10টি মৌলিক কর্তব্য সেই সময় ছিল, 2002 সালের পর থেকে আরও একটি যুক্ত হয়ে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এসে দাঁড়িয়ে গেছে কত? বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এসে দাঁড়িয়ে গেছে 11টি। তাহলে এখন মৌলিক কর্তব্যের সংখ্যা কটি রয়েছে? 11টি। পরীক্ষাতে আসলে বলবে। আমাদের ভারতের সংবিধানে শিডিউল বা তফসিল, যেটা মূল সংবিধান যখন রচনা করা হয়েছিল 1950 সালে, যেটা অ্যাডপ্ট করেছিলাম মানে কার্যকরী করেছিলাম, সে তখন ছিল 12টি তফসিল বা শিডিউল। কতটি? বা তখন ছিল 8টি শিডিউল, এখন হয়েছে 12টি শিডিউল আছে। এই শিডিউলগুলো থেকে প্রশ্ন হয়, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, তোমরা বলবে যে হচ্ছে প্রথম যে শিডিউলটা আছে, এখানে আমাদের ভারতীয় সঙ্গে যে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 2-তে আছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধান বিচারপতি সহ অন্যান্য এক্সিকিউটিভদের বেতন ও ভাতা বিষয়ে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 3-তে বিভিন্ন পদবি শপথ গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিডিউল 4A রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আসন বা ক্ষমতার বন্টনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 5-এ তপশিলিভুক্ত এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 6-এ মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম প্রভৃতি রাজ্যের তপশিলি, মানে এগুলো সব তপশিলি রাজ্য, ওই এলাকার যে প্রশাসন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে শিডিউল নাম্বার 6-এ। আর শিডিউল নাম্বার 7-এ আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন এর বিষয়ে। শিডিউল নাম্বার 8-এ আছে বা সরকারি ভাষা এবং 22টি আঞ্চলিক ভাষা ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 9-এ আছে কি? এটা প্রথম সংবিধান সংশোধন 1951 সালে করা হয়েছিল, সেই সময় যুক্ত করা হয়েছে। ভূমি সংস্কার ও জমিদারি প্রথা উচ্ছেদের বিষয়ে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 10-এ 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট করা হয়েছিল। ঠিক আছে, সিকিমকে অ্যাসোসিয়েট স্টেট করা হয়েছিল। আর তারপরের বছর 36তম সংবিধান সংশোধনী করে সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। আর তারপরে এটা উঠে গেল, বন্ধ হয়েছে। তারপরে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী যখন ছিলেন, 52তম সংবিধান সংশোধন 1985 সালে। ঠিক আছে, এই দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন লকে এই 10ম শিডিউলের মধ্যে নিয়ে আসা হয়েছে। 11 নম্বর শিডিউলে, যেটা 73তম সংবিধান সংশোধন 1992 খ্রিস্টাব্দে PV নরসিংহ রাও
হ্যাঁ, তো সেই সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রায়, ভি হবে। আচ্ছা, এবার হচ্ছে কি গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর হচ্ছে 12 নম্বর শিডিউল, এটা 74তম সংবিধান সংশোধন 1992 খ্রিস্টাব্দে নরসিংহ রাও ছিল। আর হচ্ছে সেই সময়ে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট বা পৌর শাসন ব্যবস্থার সম্পর্কেই আলোচনা করা হয়েছে। কত নম্বর শিডিউলে? এই 12 নম্বর শিডিউলে। এই 12টা শিডিউলের সম্পর্কে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 8টি শিডিউল ছিল, বর্তমানে 12টি শিডিউল আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো বেশ কিছু ওয়ান লাইনার বেসড আমি প্রশ্ন তৈরি করেছি ভারতের সংবিধান এবং রাজনীতির উপরে, সেগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, তোমরা এখন শুনতে থাকবে। ভারত হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা। হাইকোর্টের বিশেষ ডিটেলস যাচ্ছি না, যা লেখা আছে সেগুলো আলোচনা করছি, তোমরা শুনতে থাকো। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয় রাষ্ট্রপতির দ্বারা। অর্থ বিল এর ব্যাপারে আলোচনা করা হয়েছে স্পিকার এ দ্বারা। অর্থ বিল কত নম্বর অনুচ্ছেদে আছে? তো 110 নম্বর অনুচ্ছেদে আছে। 18 নম্বর যে ধারাটি, সেটি তো 14 থেকে 18-এর মধ্যে পড়ে। 14 থেকে 18 এবার এসেছিল পরীক্ষাতে, বিসিএস পরীক্ষাতে। তো 18 নম্বর অনুচ্ছেদ কিসের অধিকার? তো এখানে তো আমরা জানি পদবী গ্রহণ নিষিদ্ধকরণের ব্যাপার আছে, কিন্তু এটা সাম্যের অধিকারের মধ্যে পড়ে বা সমতার অধিকারের মধ্যে পড়ে। তারপরে দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতির দ্বারা। মনে রাখতে হবে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 38 জন সংস্থান রয়েছে, তবে অ্যাট প্রেজেন্ট 32 জন বিচারপতি কার্য সম্পাদন করছেন। মনে রাখতে হবে ভারতের রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হয়? তো ভারতের রাষ্ট্রপতি সংসদের অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। এছাড়া যেগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে হচ্ছে দিল্লি, পন্ডিচেরি এবং জম্মু কাশ্মীরের সদস্যদের দ্বারা, মানে সেখানকার যে লেজিসলেচার আছে তাদের সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর সদস্যরা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর সদস্যরা কীভাবে নির্বাচিত হয়? তো বলছে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে, আনুপাতিক প্রতিনিধিত্ব ভোটের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা নির্বাচিত হয়। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে আরও বলে দিচ্ছি, 22 জন মেম্বার আছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 22 জন মেম্বার আছে। তার মধ্যে 15 জন আসছে লোকসভা থেকে, 7 জন আসে রাজ্যসভা থেকে, ঠিক আছে। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি যিনি চেয়ারম্যান হবে তাকে লোকসভার স্পিকার কি করে? নির্বাচিত করে। এবার হচ্ছে দেখো আরও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হবেন তাদের অবসর গ্রহণের বয়স 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। ভারতের সংবিধানে কোন সংশোধনী অনুযায়ী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স করা হয়েছে কত? 61 থেকে 18। 21 নম্বর সংবিধান সংশোধনীটা পরীক্ষাতে, 21 নম্বর আর্টিকেলটা পরীক্ষাতে আসে। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণের কথা বলা হয়েছে, অর্থাৎ স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ছে এটা। ভারতের সংবিধানের রক্ষক বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। ভারতের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ বারবার পরীক্ষাতে এসেছে, দেখো 21 নম্বর আর্টিকেলে বললাম। আর অঙ্গরাজ্যের আন্তঃরাজ্য পরিষদ গঠন করে কে? রাষ্ট্রপতি, যেটা ভারতের সংবিধানের 263 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। আর 266-এ কনসলিডেটেড ফান্ডের কথা বলা হয়েছে। 267-এ আছে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে। এগুলো পরীক্ষা আসে, পড়তে হবে। এবার হচ্ছে ভারতের সংবিধান কাদের দ্বারা গৃহীত হয়েছিল? তো গণপরিষদের সদস্যদের দ্বারা গৃহীত হয়েছিল ভারতের সংবিধান, গণপরিষদের সদস্যদের দ্বারা গৃহীত হয়েছিল। আর কত সালে মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছিল? তামিলনাড়ু। তো মাদ্রাজ রাজ্যের আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে তামিলনাড়ু 14 তারিখে জানুয়ারি মাসে 1969 খ্রিস্টাব্দে। লোকপাল এর যে শব্দটা লোকপাল তার আক্ষরিক অর্থ কি? জনগণের তত্ত্বাবধায়ক। ভারতের সংবিধান কে প্রণয়ন করেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান প্রণয়ন করেছিল। তারপরে হচ্ছে রাজ্যসভার সভাপতি কে হন? উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হন পদাধিকার বলে। ভারতের সংবিধানে 64 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। এবার হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার হাতে রয়েছে? তো পার্লামেন্টের বা সংসদের হাতে রয়েছে।
সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসেছিল 24 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানের কোন অংশে জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? তো 18 নম্বর পার্টে জরুরি অবস্থার কথা বলা হয়েছে। সংবিধান সংশোধনের ব্যাপারে 20 নম্বর পার্টে উল্লেখ করা হয়েছে। আর ভারতের সংবিধান কর্তৃক নিশ্চিত মৌলিক অধিকার কথা রয়েছে 6টি, আগে ছিল 7টি, বললামই একটু আগে। আর কারখানায় শিশু শ্রমের নিষিদ্ধকরণ করা হয়েছে, এটা 14 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। 24 নম্বর আর্টিকেলে বলা হয়েছে 14 বছরের কম বয়স্ক শিশুদেরকে কলকারখানা, খনি বা অন্যান্য কোনো বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ। তারপরে হচ্ছে কি, ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সঠিক তারিখ কত? তো 26 জানুয়ারি 1950 জানি, আমরা একটু আগেও বললাম। আর হচ্ছে সার্বভৌম শব্দের অর্থ কি? তো বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। আর হচ্ছে তোমার ভারতের প্রথম কোন রাজ্য ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল? তো ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর ভারতের রাষ্ট্রপতি কত বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করে? তো 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করে। আর অর্থ কমিশন গঠনের কথা 280 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, অর্থ কমিশন। আর হচ্ছে সংবিধান সংশোধনের ব্যাপারে আলোচনা করা হয়েছে 368 নম্বর আর্টিকেলে, ওটাও আসবে, আমরা লেখা আছে পড়ব। আর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামস, যেটা সিডিপি চালু করা হয়েছিল, মানে গঠন করা হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। জাতীয় উন্নয়ন পরিষদ বলছি এটাকে আমরা। তো জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি করা হয়েছিল কবে? 1952 খ্রিস্টাব্দে। এগুলো মনে রাখতে হবে, পরীক্ষাতে আসেই। দীর্ঘ আন্দোলনের পরে ভাষার ভিত্তিতে তৈরি প্রথম রাজ্যের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর কোন প্রধানমন্ত্রীর আমলে দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছে? তো রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীত্বের সময় দলত্যাগ বিরোধী আইন পাস হয়েছে। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। আর পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে 73 নম্বর সংবিধান সংশোধনীতে। আর হচ্ছে পৌরসভাগুলিকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হয়? তো রাষ্ট্রপতির দ্বারা। আর হচ্ছে তোমার রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আইনের দ্বারা কি বলবৎযোগ্য? তো না, রাষ্ট্র কি বলছে যেন, ডিপিএসপি মানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। ঠিক আছে, আইনের দ্বারা বলবৎযোগ্য নয়। এছাড়া আমি আরও কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি ডিপিএসপি সম্পর্কে। আমাদের ডিপিএসপিকে আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলে থাকি। ডিপিএসপিকে আমরা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলে থাকি। পার্ট 4, পার্ট 4-এ ডিপিএসপি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর 36 থেকে 51 নম্বর পর্যন্ত আর্টিকেলগুলো রয়েছে, সেখানে আলোচনা করা হয়েছে ডিপিএসপি সম্পর্কে। ডিপিএসপি আইনের দ্বারা বিচারযোগ্য নয়, মানে নন জাস্টিসেবল। ডিপিএসপিকে আমরা আয়ারল্যান্ডে যে সংবিধান আছে, যেটা 1937 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের সংবিধান রচনা করা হয়েছিল, যেটা এখনও লাগু আছে, ওইখানে একটা 45 নম্বর আর্টিকেল রয়েছে। সেই 45 নম্বর আর্টিকেলে ডিপিএসপির কথা উল্লেখ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানে। সেখান থেকে আমরা ডিপিএসপিটাকে ভারতের সংবিধানে যুক্ত করেছি বা ভারতের সংবিধানে বড় করেছি। আমরা ভারতের সংবিধানে ডিপিএসপিকে ফিলোসফি অফ দি কনস্টিটিউশন বলছি। ফিলোসফি অফ দি কনস্টিটিউশন বলছি। পার্ট 4-এ ডিপিএসপি আছে। 36 থেকে 51 নম্বর আর্টিকেলে ডিপিএসপির কথা উল্লেখ করা হয়েছে। ডিপিএসপি নন জাস্টিসেবলের কথা বলা হচ্ছে। তারপরে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। এই আয়ারল্যান্ড আবার স্পেনের সংবিধান থেকে নিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকর ডিপিএসপিকে সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর ডিপিএসপিকে সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। নোবেল ফিচার বলেছেন ডিপিএসপিকে। এছাড়া ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনও বলেছেন ডিপিএসপিকে। এবার জি অস্টিন বলেছে কনসাইন্স অফ দি কনস্টিটিউশন বা সংবিধানের বিবেক, বা যাই হোক কনসাইন্স অফ দি কনস্টিটিউশন বলছে কে? জি অস্টিন। এছাড়া 40 নম্বর যে আমাদের আর্টিকেল রয়েছে ডিপিএসপির সাথে যুক্ত, সেখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের গঠন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার কথা বলা হয়েছে। ডিপিএসপিতে 3 ধরনের প্রিন্সিপাল দেখা যায়। একটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, সোশ্যালিস্ট প্রিন্সিপাল, লিবারাল প্রিন্সিপাল। আমি একটা ছোট্ট ভিডিও করে দিব 2-4 মিনিটের, যেখানে ডিপিএসপির সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করে দিব, তোমরা দেখে নিবে। এখানে আমাদের ডিপিএসপিতে ইকুয়াল পে
ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের 39 নম্বর আর্টিকেল অর্থাৎ ডিপিএসপির, হ্যাঁ ডিপিএসপির 39 নম্বর আর্টিকেলে, ডিপিএসপির 39 নম্বর আর্টিকেলটা যদি দেখবে সেখানে আমাদের কি বলা হয়েছে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা বলা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড 44 নম্বর আর্টিকেল যদি দেখবে তো ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হবে। ঠিক আছে, তো ইউনিফর্ম সিভিল কোড প্রথম চালু হয়েছিল যে রাজ্যে, তো হচ্ছে গোয়াতে। এটা অনেক দিন আগেই চালু হয়েছিল, হ্যাঁ, গোয়া ভারতের সাথে যুক্ত হওয়ার আগে তৈরি হয়েছিল। এছাড়াও উত্তরাখণ্ড আর হচ্ছে গুজরাট, এই দুটি রাজ্য আবার ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি বলে দিয়েছি। আর ইকুয়াল চাইল্ডহুড, হ্যাঁ, আর্লি চাইল্ডহুড কেয়ার এর কথা বলা হয়েছে। আর্লি চাইল্ডহুড কেয়ার এবং তাদের এডুকেশনের কথা বলা হয়েছে 45 নম্বরের, 45 নম্বর আর্টিকেলে। 6 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে কি করা হবে, যে আর্লি চাইল্ডহুড কেয়ার এবং তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে তোমার কি ফিলোসফি অফ দি কনস্টিটিউশন বললাম। এছাড়া আরও আছে ডিপিএসপির সম্পর্কে যেগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ইকুয়াল জাস্টিস অ্যান্ড টু প্রোভাইড ফ্রি লিগাল এইড টু দি পোর, তো বলেছে 39 নম্বরে এ, 39A আর্টিকেল, যেটা 42তম সংবিধান সংশোধনের সময় যুক্ত করা হয়েছিল। সেখানে ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগাল এইড টু দি পোর, হ্যাঁ, প্রোভাইড করার কথা বলা হয়েছে। এবার হচ্ছে কি এনভায়রনমেন্টকে রক্ষা করার কথা বলা হয়েছে, ফরেস্টকে রক্ষা করার কথা বলা হয়েছে, ওয়াইল্ড লাইফকে রক্ষা করার কথা বলা হয়েছে ডিপিএসপিতে। হ্যাঁ, ডিপিএসপির আর্টিকেল নাম্বার 48A আছে, সেখানে এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট এবং ইমপ্রুভ করতে বলা হয়েছে, যেটা 48 নম্বরে এ নম্বর আর্টিকেলে হয়েছে যুক্ত আছে। সেটাও 42তম সংবিধান সংশোধনী 1976 খ্রিস্টাব্দে বলা হয়েছিল। তারপর হচ্ছে প্রোটেক্ট এভরি মনুমেন্ট, হ্যাঁ, এভরি মনুমেন্টের প্রোটেকশনের কথা বলা হয়েছে 49 নম্বর আর্টিকেলে। তারপরে হচ্ছে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার কথা বলা হয়েছে ডিপিএসপিতে। 51 নম্বরের বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা। মনে রাখতে হবে 42তম সংবিধান সংশোধনী করা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। সেই সময় ডিপিএসপিতে 3টি নতুন আর্টিকেল যুক্ত করা হয়েছিল, 3টি নতুন আর্টিকেল যুক্ত করা হয়েছিল। 50টা প্রশ্ন পড়াবো এখন, তোমরা দেখে নাও যে এবার কি হচ্ছে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী করে মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে। বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিউশন, এটা আইন পাস হয়েছে 1976 খ্রিস্টাব্দে। প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতে একজন স্পিকার, ডেপুটি স্পিকার থাকবে, তো 93 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকবে। লোকসভার প্রথম ডেপুটি স্পিকারের নাম কি, অনন্তশয়নম আয়েঙ্গার প্রথম ডেপুটি স্পিকারের নাম, এটা লাগবে। আর হচ্ছে লোকসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। রাজ্যসভার সভাপতিদের মানে মেম্বারদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। রাজ্যসভা কত বছর পর পর ভাঙা যায়, তো রাজ্যসভা 5 বছর পর পর, না রাজ্যসভা তো ভাঙা যায় না, লোকসভাকে ভাঙা যায় 5 বছর এবং তার পূর্বেও ভাঙা যায়। পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং এটা স্থায়ী কক্ষ। পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা এবং এটা হচ্ছে অস্থায়ী কক্ষ, এটাকে ভাঙা যায়। এটাকে পপুলার হাউসও বলা হয় বা জনগণের কক্ষ বলা হয়। রাজ্যসভাতে মোট সদস্য থাকে 250 জন। রাজ্যসভাতে রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হয় 12 জন। আর লোকসভাতে কতজন মেম্বার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হয়, তো আগে হতো 2 জন করে, তবে এখন আর এই সংস্থানটি নেই। 104 নম্বর সংবিধান সংশোধনী করে তুলে দেওয়া হয়েছে। এই হলো আমাদের 50টা প্রশ্নের আলোচনা। এছাড়া আরও 2টা বলে দিচ্ছি। দেখো যে রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর বয়স লাগে, লোকসভার সদস্য হতে গেলে 25 বছর বয়স লাগে। প্রথম লোকসভা গঠন করা হয়েছিল 1952 খ্রিস্টাব্দে, আর প্রথম রাজ্যসভা গঠন করা হয়েছিল সেটা 1952 খ্রিস্টাব্দে। প্রথম মিটিং হয়েছিল 13 তারিখে মে মাসে 1952 খ্রিস্টাব্দে। পার্লামেন্ট কাদের দ্বারা গঠিত হয়, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাদের দ্বারা পার্লামেন্ট গঠিত হয়। পার্লামেন্টের বর্তমানে টোটাল মেম্বার 800 জন। আর পার্লামেন্টের সবচেয়ে বড় কমিটির নাম হচ্ছে এস্টিমেট কমিটি। আর এস্টিমেট কমিটিতে মোট সদস্য থাকে কতজন, 30 জন। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে একটু আগেই বললাম 22 জন সদস্য থাকে। এস্টিমেট কমিটি আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি সবারই সদস্যদের কার্যকালের মেয়াদ মাত্র থাকে 1 বছর। ঠিক আছে, লেখা আছে, দুটোই দেখে নাও। তারপরে হচ্ছে লোকসভার স্পিকার প্রথম যে ছিল জিভি মাভালঙ্কার। তারপরে লোকসভার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে কে, লোকসভার স্পিকার করে।
আর কোনো একটা বিল অর্থ বিল কিনা সেটা নিশ্চিত করে দেয় কে? লোকসভার স্পিকার। বর্তমানে লোকসভার স্পিকারের নাম ওম বিড়লা। মীরা কুমার হচ্ছে প্রথম মহিলা স্পিকার। লোকসভার প্রথম মহিলা স্পিকারের নাম মীরা কুমার। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 550 জন। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। আর লোকসভাতে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক গ্যাপ হয় কত? 6 মাস। 6 মাস। আর বলছি না, এই দেখো 25 মিনিট মাত্র সময় নিলাম আমি তোমাদের কাছ থেকে। এই 25 মিনিট তোমরা যদি দেখো তাহলে 25 মিনিটে কত পরিমাণে তোমাদেরকে তথ্য দেওয়া হলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারবে, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে আমি আরও দেবো। ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে রাখবে, তাহলে কি হচ্ছে যে যারা যারা দেখতে পাচ্ছ সেটা আমি বুঝতে পারবো। আর পরবর্তীতে আরও আমি ভিডিও তোমাদেরকে দেবো, তোমাদের কাছে যাবে। এই ধরনের তথ্য অনেক পরিবেশন করব যদি ঠিকঠাক মতো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।